আজ আমরা মায়াপুরের ইস্কন মন্দির নিয়ে একটু কথা বলবো। মানে যে তথ্যগুলো আমাদের কাছে আছে সেগুলোর ভিত্তিতে আর কি। এই মন্দিরের আসল গুরুত্বটা কি আর এর পেছনের ভাবনাগুলো এগুলো একটু বোঝার চেষ্টা করব। প্রথমেই একটা দারুণ ব্যাপার দিয়ে শুরু করা যাক, কি বলেন? শুনলাম মন্দিরের যে মূল রাধা মাধব বিগ্রহগুলো সেগুলো নাকি একেবারে মানুষের আকারের। ব্যাপারটা ঠিক কি? হ্যাঁ, এটা কিন্তু সত্যিই একটা অন্যতম প্রধান আকর্ষণ। বিশাল এই বিগ্রহগুলো রত্ন দিয়ে সাজানো সিংহাসনে বসানো আর তার নিচে একটা সোনার পদ্মের মঞ্চ। এত বড় বিগ্রহ সচরাচর দেখা যায় না। তাই তো। আচ্ছা, আর মন্দিরটা ঠিক কোথায়? এটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়, ঠিক যেখানে গঙ্গা আর জলঙ্গি নদী মিশেছে তার কাছেই। কলকাতা থেকে ধরুন প্রায় ১৩০ কিলোমিটার মতো দূরে। এই মন্দিরটা চন্দ্রোদয় মন্দির নামেও পরিচিত। এটা আসলে বৃহত্তর ইস্কন কমপ্লেক্সেরই একটা অংশ। বুঝেছি। আর শুধু রাধা মাধব তো নন, শুনেছি তাদের পাশে অষ্টসখীও আছেন, মানে ৮ জন প্রধান গোপী। এই পুরো পরিকল্পনাটা, এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর ভাবনা আছে। অবশ্যই আছে। এই অষ্টসখীদের উপস্থিতি আসলে রাধাকৃষ্ণের যে লীলা, সেটার একটা পূর্ণাঙ্গ রূপ দেয়। জানেন, এই বিগ্রহগুলো স্থাপনের ইতিহাসটাও বেশ ইন্টারেস্টিং। ও, তাই নাকি? বলুন তো শুনি। মূল যে রাধা মাধব বিগ্রহ সেগুলো ১৯৮০ সালে স্থাপন করা হয়। কিন্তু মজার ব্যাপার হলো, তখন কিন্তু তাদের যে নিজস্ব বেদি বা অল্টার, সেটাই পুরোপুরি তৈরি হয়নি। বলেন কি? তার মানে বেশ তাড়াহুড়ো করেই শুরু হয়েছিল কাজটা? হ্যাঁ, তখনকার উদ্যম আর ভক্তিটা বোঝা যায় এর থেকে। এরপর ধরুন ১৯৮৬ সাল নাগাদ ৪টে সখী বিগ্রহ বসানো হলো, আর বাকি ৪জন সখীর বিগ্রহ স্থাপন করা হলো ১৯৯২ সালে। ও আচ্ছা, মানে ধাপে ধাপে হয়েছে কাজটা। ঠিক, এই যে ধাপে ধাপে স্থাপন, এটা আসলে পুরো প্রকল্পটার যে ক্রমবিকাশ আর সময়ের সাথে সাথে এর পরিধি যে বেড়েছে সেটারই ইঙ্গিত দেয়। তার মানে শুরু থেকেই একটা বিরাট পরিকল্পনা ছিল এটা। আর এখন তো শুনছি এটা নাকি ভবিষ্যৎ বৈদিক প্ল্যানেটেরিয়াম কমপ্লেক্সের অংশ হতে চলেছে, যেটা বিশ্বের সবথেকে বড় ধর্মীয় স্মৃতিস্তম্ভ হবে। এটা তো বিশাল ব্যাপার। একদম ঠিক। এই টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম, এটা শুধু আকারে বড় তাই নয়, এর একটা গভীর উদ্দেশ্য আছে কিন্তু। সেটা কি রকম? এটা আসলে বৈদিক যে সৃষ্টিতত্ত্ব আর দর্শন, সেটাকে স্থাপত্য আর প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার একটা চেষ্টা। তাই এটা শুধু একটা মন্দির নয়, এটা একটা জ্ঞান আর সংস্কৃতির কেন্দ্র হয়ে উঠছে বলা যায়। বাহ, দারুণ তো। আর এর সাথে আরও একটা বিষয় যোগ হয়েছে, তাই না? যে মায়াপুর এখন বিশ্বজুড়ে ইসকনের সদর দপ্তর হিসেবেও কাজ করছে। এটার প্রভাব ঠিক কেমন? এর গুরুত্ব তো অপরিসীম। দেখুন, বিশ্বব্যাপী ইসকনের প্রধান কেন্দ্র হওয়া মানে এখান থেকেই সংগঠনের মূল আধ্যাত্মিক আর প্রশাসনিক কার্যক্রমগুলো চলে। হুম। তো মায়াপুরে যে সিদ্ধান্ত নেওয়া হয় বা এখানকার যে আধ্যাত্মিক চর্চার ধারা, সেটা স্বাভাবিকভাবেই সারা বিশ্বে যারা ইসকন অনুসারী তাদের প্রভাবিত করে। এটা ভারতের একটা জায়গাকে আন্তর্জাতিক আধ্যাত্মিক মানচিত্র একটা বিশেষ পরিচিতি দিয়েছে। বোঝাই যাচ্ছে এর গুরুত্ব কতটা। আচ্ছা, এই যে বিশ্বকেন্দ্র, এর রোজকার জীবনযাত্রাটা কেমন? নিশ্চয়ই খুব প্রাণবন্ত হয়। অবশ্যই। এখানে তো সারা দিন ধরেই পূজা অর্চনা আর ভক্তিমূলক কাজ চলতে থাকে। খুব ভোরে ধরুন 4:30টায় মঙ্গল আরতি দিয়ে দিন শুরু হয়। ভোর 4:30? হ্যাঁ, এরপর সকাল 7টায় দর্শন আরতি, তারপর প্রায় 11:15 নাগাদ রাজভোগ আরতি, যখন দিনের প্রধান ভোগ নিবেদন করা হয়। বিকেলে 6:30টায় সন্ধ্যারাতি, আর রাতে 8:15টায় শয়ন আরতি। একেবারে নিয়মিত একটা রুটিন। আর মন্দির বন্ধ হয় কখন? রাত 8:30 নাগাদ বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি গৌরা পূর্ণিমা, রথযাত্রা, জন্মাষ্টমীর মতো বড় উৎসবগুলো তো খুবই জাঁকজমকের সাথে পালন করা হয় এখানে। ভক্তরা কি সরাসরি যুক্ত হতে পারেন এই সব কাজে? হ্যাঁ, হ্যাঁ, সেই সুযোগ তো আছেই। ভক্তরা নিজেদের ইচ্ছে আর সাধ্যমতো পূজা দিতে পারেন, প্রদীপ বা দীপদান করতে পারেন, মালা নিবেদন করতে পারেন। এমনকি তুলসী গাছের পরিচর্যা তুলসী সেবা, সেটাই স্পন্সরও করতে পারেন অনেকে। আচ্ছা। এই যে সবাই মিলেমিশে অংশগ্রহণ করে, এটাই তো এখানকার পরিবেশটাকে এত জীবন্ত আর শক্তিশালী করে তোলে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, একদিকে জীবন্ত আকারের বিগ্রহ, সেগুলোর স্থাপনার একটা দারুণ ইতিহাস যা সময়ের সাথে সাথে আরও বড় হয়েছে, তারপর বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপত্য হওয়ার পথে এগিয়ে যাওয়া, আর তার সাথে ইসকনের বিশ্ব সদর দপ্তর, সব মিলিয়ে মায়াপুরের এই মন্দিরটা সত্যি এক কথায় অসাধারণ একটা জায়গা। এটা শুধু তীর্থস্থান নয়, একটা বিশ্বব্যাপী আন্দোলনেরও কেন্দ্রবিন্দু। একদম। আর এখানেই একটা গভীর চিন্তার বিষয় উঠে আসে।
কি বলুন তো? কি রকম? যেহেতু এই জায়গাটা একই সাথে বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপত্য প্রকল্পের কেন্দ্র, আবার একটা বিশ্বজোড়া সংগঠনের সদর দপ্তর, পশ্চিমবঙ্গের এই বিশেষ জায়গা থেকে যে ভক্তি আর দর্শনের ধারাটা বেরোচ্ছে, সেটা আগামী দিনে বিশ্বজুড়ে ইসকনের পথ চলা আর তার প্রভাবকে ঠিক কিভাবে নিয়ন্ত্রণ করবে বা রূপ দেবে, এটা কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা বেশ জরুরি প্রশ্ন, ভাবার মতো।